হ্যালো এভরিওয়ান, টোফেলের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মেইনলি কথা বলবো টোফেলের লিসেনিং সেকশনের স্ট্র্যাটেজি সম্পর্কে, এবং যারা আমার আগে ভিডিওটি দেখেননি তাদের জন্য বলছি আমি আসিফ খান, এবং আমি কোর্সটির পুরো দায়িত্বে আছি। এবং আপনাদেরকে আজকে আমি খুব সংক্ষেপে চেষ্টা করব টোফেলের লিসেনিংয়ে কীভাবে ভালো স্কোর পাওয়া যায় সেটি সম্পর্কে। তো ফার্স্টে আমরা দেখে নিই যে টোফেলের সেকশনে আসলে আমরা কী ধরনের কোয়েশ্চেন পেতে পারি। সেটা হচ্ছে আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি দুই ধরনের মেটেরিয়াল লিসেনিংয়ে জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে লেকচার্স, লাইক আপনাকে একটা লেকচার শুনতে দেওয়া হবে, কোনো একটা ইউনিভার্সিটি প্রফেসর একটা কোনো নির্দিষ্ট টপিকে কথা বলবে, এবং আপনি সেই টপিকটি শুনে আপনাকে 6টি কোয়েশ্চেন করা হবে, সেগুলো আপনাকে অ্যান্সার করতে হতে পারে। বাই দ্য ওয়ে, একটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি কিন্তু মাত্র একটি বার লেকচার শুনতে পারবেন, দ্বিতীয়বার লেকচার শোনার কোনো সম্ভাবনা নেই, আপনি একবারই শুনতে পারবেন। আর আপনি যখন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যাবেন তখন আপনাকে হয়তো পার্ট অফ এ লেকচার থেকে দু তিন 10-15 সেকেন্ডের একটা পার্ট আপনাকে শোনানো হবে, ওটি শুনে আপনাকে আবার একটা রেসপন্স করতে হবে, বাট সম্পূর্ণ লেকচারটি আপনি একবারই শুনতে পারবেন। সেকেন্ড টাইপ ম্যাটেরিয়াল আপনাকে যেটা ফেস করতে হতে পারে সেটা হচ্ছে কনভারসেশন মানে হচ্ছে হয়তো একটা টিচার দুটো স্টুডেন্ট বা স্কুলে লাইব্রেরিয়ান একটা স্টুডেন্ট বিভিন্ন প্রবলেম নিয়ে ওরা কথা বলবে, ডিসকাস করবে, সেখান থেকে আপনার ইম্পর্টেন্ট টপিকগুলো তুলে নিয়ে কথা বলতে হবে, এবং সেখান থেকে আপনাকে হয়তো 5টি কোয়েশ্চেন করা হবে। তো মেইনলি কথা হচ্ছে আপনাকে দু ধরনের ম্যাটেরিয়াল ফেস করতে পারবে, সেটা হচ্ছে হয় লেকচার, নাম্বার 2 না হয় কনভারসেশন। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি লিসেনিং সেকশনে অনেকে প্রবলেম হয়, কারণ একবার মিস হয়ে গেলে, যদি একবার আপনি 3 সেকেন্ডসের জন্য ডিস্ট্র্যাক্ট হয়ে যান, আপনি হতে পারে একটা কোশ্চেন অ্যান্সার ভুল লিখতে পারেন। তো আপনাকে কী পদ্ধতি অবলম্বন করলে আপনি লিসেনিংয়ে খুব ভালো করতে পারেন সেটা আমি বলবো। আমার লিসেনিংয়ে স্কোর ছিল 29 আউট অফ 30। সো আমার মনে হয় আমি যে স্ট্র্যাটেজিটি কাজে লাগাচ্ছি বা যে স্ট্র্যাটেজি আমি বলার চেষ্টা করছি আজকে লেকচারে, সেটি মনে হয় বেস্ট আমার মতামত অনুসারে। হতে পারে আপনাদের শুরুতে প্রবলেম হতে পারে, বাট আপনি যদি ওটাকে অ্যাডপ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র টোফেলের জন্য না, আপনার ইউনিভার্সিটির ক্লাসেসের সময় বিভিন্ন ধরনের নোট টেকিংয়ের সময় আপনার অনেক হেল্প হবে, বাট প্র্যাকটিস দরকার। তো দেখা যাক স্ট্র্যাটেজি স্টেপ 1, আপনাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনি আসলে কোন ফরম্যাটের কোয়েশ্চেনটা পাচ্ছেন। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখনই লিসেনিং সেকশনে আসবেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনি কি লেকচার শুনতে যাচ্ছেন না কনভারসেশন শুনতে যাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে শুরুতেই বলে দেওয়া হবে যে আপনি কি লেকচার শুনতে যাচ্ছেন না কনভারসেশন শুনতে যাচ্ছেন। কেন এটা জানা জরুরি? কারণ আপনি যখন লেকচার শুনবেন আপনার প্রিপারেশন এক ধরনের হয়ে যাবে, আপনি যখন কনভারসেশন শুনতে যাবেন আপনার প্রিপারেশন আরেক ধরনের হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে কী ধরনের, সেটা হচ্ছে আপনাদেরকে একটা স্ক্র্যাচ পেপার দেওয়া হয়, তিন পাতার স্ক্র্যাচ পেপার দেওয়া হবে এক্সামের শুরুতে। তো সেখানে আপনি নোট তুলতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে লেকচার হলে আপনার নোট তোলা পদ্ধতি হবে এক ধরনের, কনভারসেশন হলে আপনার নোট তোলার ধরন হবে আরেক ধরনের। সো নাম্বার 1, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আপনি লেকচার শুনতে যাচ্ছেন না কনভারসেশন শুনতে যাচ্ছেন। এটা স্টেপ 1। দেন স্টেপ 2, আইডেন্টিফাই দ্য টপিক অফ দ্য টাস্ক। আপনাকে যে টাস্কটা দেওয়া হবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে সেটার টপিকটা কী। এখানেও বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে বলে দেওয়া হবে আপনাকে কী ধরনের টপিক নিয়ে কথা বলা হতে পারে। নাম্বার 1 বলে দিতে পারবে লিসেন টু এ পার্ট অফ লেকচার অফ আ বায়োলজি ক্লাস। তো সহায়তা আপনার মাথায় আসতে হবে যে বায়োলজি রিলেটেড সায়েন্টিফিক কোনো টপিক নিয়ে কথা বলা হবে। অথবা আপনাকে বলতে পারে হিস্ট্রি ক্লাস। যখন আপনি শুনে ফেলবেন হিস্ট্রি ক্লাস, আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সাল, সভ্যতা, এগুলো নিয়ে কোনো কথা বলা হবে। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ কী ধরনের কোয়েশ্চেন আপনি পেতে পারেন। বায়োলজি লেকচার বললে আপনার মাথায় থাকতে হবে যে সায়েন্টিফিক কিছু টার্ম আপনি এনকাউন্টার করতে পারেন। আপনার কথা যদি আর্কিওলজি বলা হয় অথবা হিস্ট্রি বলা হয়, আপনি কিছু এম্পায়ারের নেম, কোনো কিংয়ের নেম, কোনো প্লেসের নেম, কোনো স্পেসিফিক টাইম জোন, সেইটা কিন্তু আপনাকে ফেস হতে পারে। সো ওরা আগে বলে দেয় যাতে আপনি মেন্টালি একটা প্রিপারেশন রাখতে পারেন। সো নাম্বার 1 যেটা ছিল সেটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কনভারসেশন অল লেকচার আপনি ফেস করবেন। তারপরে হয় সে কনভারসেশনের টপিক অথবা লেকচারের টপিক কী হতে পারে সেটা আপনি শুনে নেবেন, আপনাকে বলা হবে, আপনার নিজেকে বের করতে হবে না। তারপর যে স্টেপ দুটো আমি বলবো সেই দুটো স্টেপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। নাম্বার 3, রাইট এভরিথিং অলমোস্ট দ্যাট ইউ হিয়ার অন দ্য স্ক্র্যাচ পেপার। আপনাকে বের করতে হবে না যে লেকচারের মিনিংটা কী,
লেকচারের মিনিংটা কি সেটা আপনাকে বলা হবে, আপনাকে বের করতে হবে না, বরং আপনার কাজ হচ্ছে আপনি কত ভালো নোট তুলতে পারেন, আপনি কত দ্রুত লেকচারের সমস্ত কিছু তুলে আপনার স্ক্র্যাচ পেপার লিখতে পারেন, সেটি হচ্ছে আপনার টেস্ট। আপনি কখনই সম্ভব না যে আপনি টানা 8 মিনিট আপনি লেকচার শুনবেন এবং আপনার কোনো মিস হবে না, এটা হতে পারে না। অবভিয়াসলি আমরা হিউম্যান বিং, আমাদের ভুলে যাওয়াই স্বাভাবিক, বাট আপনি যদি স্ক্র্যাচ পেপারে আপনার পুরো টপিকটি লিখে ফেলতে পারেন, প্রত্যেকটা লাইন তুলে ফেলতে পারেন, হ্যাঁ হতে পারে ইট সাউন্ডস ইম্পসিবল, আমি কীভাবে লিখতে পারি সম্পূর্ণ কিছু, নো। আপনি যদি প্রত্যেকটা কনভারসেশনের অথবা লেকচারের প্রত্যেকটা লাইনের মোস্ট ইম্পর্টেন্ট কথা তুলে ফেলতে পারেন, তাহলে যখন আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, 6টি কোয়েশ্চেন বা 5টি কোয়েশ্চেন, আপনার কাছে মনে হবে আপনি ওপেন বুক এক্সাম দিচ্ছেন। মানুষজন যে ভুলটি করে আমার জানা মতে, ওরা গভীর মনোযোগে লেকচারটা শোনার চেষ্টা করে, বাট আপনি তো জানেন না কী ধরনের কোয়েশ্চেন আপনি ফেস করতে যাচ্ছেন। ঠিক আছে, যদি এমন হতো আপনাকে সামারি জিজ্ঞেস করা হবে তাহলে পুরো লেকচারটি শুনলেই হতো, নিশ্চয়ই কিন্তু সেরকম না। আপনাকে যে কোনো এক ধরনের নাম্বার জিজ্ঞেস করতে পারে, একটা এক্স্যাক্ট নাম্বার জিজ্ঞেস করতে পারে, একটা এক্স্যাক্ট সাল জিজ্ঞেস করতে পারে, অথবা আপনাকে একটা কালার জিজ্ঞেস করা হতে পারে, আপনি জানেন না আপনাকে কি জিজ্ঞেস করা হবে। সো সেটা থেকে বাঁচার জন্য আপনি যদি লেকচারটির প্রত্যেকটা লাইনের ইম্পর্টেন্ট পার্টটি তুলে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি অনেক সেফ থাকবেন, কারণ আপনার সামনে লেকচারটি থাকবে। সেটা রেস ধরে আমি স্টেপ 4 বলতে চাচ্ছি, ডোন্ট ট্রাই টু ফাইন্ড হোয়াট দ্য লেকচার ইজ গোয়িং টু প্রুভ, রাদার ট্রাই টু বি আ নোট টেকার। আপনি যখন এই লেকচার শুনেন আপনি 2 ধরনের রোল করতে পারেন। নাম্বার 1 রোল, আপনি এটাকে ক্রিটিসাইজ করবেন, কী বলা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সারমর্ম কী, এটার ভারী কতটুকু, এটার মিনিংটা কী, এটার টোনটা কী। এই টাইপের কোয়েশ্চেন আসলে জিআরই টাইপের কোয়েশ্চেন, আপনাকে এই রোলে আসতে হবে না। আপনার রোল হচ্ছে আপনি লেকচার শোনার সময় আপনি কত ভালোভাবে প্রত্যেকটা নোটস, স্যারের কথা কত ভালোভাবে তুলতে পেরেছেন, বোঝেন বা না বুঝেন, হ্যাঁ, বানান ভুল হোক বা না হোক, কারণ আপনাকে কিন্তু এমন কিছু লিখতে হবে না যেটাতে আপনার বানান ভুল চেক করা হবে। হ্যাঁ, একটা ওয়ার্ড বলা হলো সেটা আপনি জানেন না, বাট আপনি নিজের মতো করে স্ক্র্যাচ পেপারে লিখুন যাতে করে এই ডেটাটার কাছাকাছি একটা ওয়ার্ড আসলে আপনি অ্যান্সার করতে পারেন। তো 4টা ওয়ে: কনভারসেশন না লেকচার আইডেন্টিফাই করবেন, নাম্বার 2 টপিক আইডেন্টিফাই করবেন, নাম্বার 3 যা আছে সব লিখে ফেলবেন, নাম্বার 3 জাজমেন্টে যাবেন না। নোট তোলার সময় যদি আপনি জাজমেন্টে চলে যান যে নোটটা কী নিয়ে কথা বলছে আসলে, তাহলে কিন্তু আপনি লস্ট হয়ে যাবেন। ডোন্ট মিস আ থিং, ঠিক আছে? যদি আপনি মিস করে ফেলেন একটা লাইন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। এখন আমি যে কাজটা করতে যাবো, পরবর্তী পার্টে আমি যে কাজটা করতে যাচ্ছি, পরবর্তী অংশটা হচ্ছে আমি একটি লেকচার চালু করে দেব, এবং লেকচার চালু অবস্থায় আপনি কীভাবে নোট টেক করবেন, কোন ওয়ার্ডগুলো কীভাবে তুলবেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সেটা থেকে আপনি আইডিয়া পেতে পারেন আসলে স্ক্র্যাচ পেপারে আপনার সামনে যে পেপারটি থাকবে, স্ক্র্যাচার মানে হচ্ছে আ পিস অফ পেপার, স্ক্র্যাচ মানে হচ্ছে আপনি রাফ ওয়ার্ক করবেন। সেই পিস অফ পেপারে আপনি কত দ্রুত সুন্দরভাবে এবং কত শর্টকাটে আপনি সম্পূর্ণ লেকচারটি তুলে ফেলতে পারেন, সেটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি। Today we are going to talk about algae. First, you must remember that alga is the singular and algae the plural. Algae are aquatic organisms. They are plant species that may be uni- or multicellular, and they contain chlorophyll, thrive in wet conditions, and usually lack roots, stems, and leaves. They can range in size from tiny single-cell organisms to huge, giant kelp. The term algae applies to several groups of aquatic organisms, which are capable of photosynthesis or manufacturing their own food. Algae are interesting because they can be colorful. Most people think of algae as green seaweed, but algae can not only be green, but can also be red, brown, or blue-green. The main focus of this lecture will be on the types of colored algae. Later lectures will be directed to other characteristics of algae. Brown algae are chromists. The name chromista means colored. Most chromists are colored, but some, such as mildew, may be colorless. They do not store their energy in the form of starch like other plants, and in addition to containing chlorophyll, they contain other pigments which give them a golden or brown color. Some chromists are not photosynthetic, and in the past were classed as animals or fungi rather than as plants. However, today, it is recognized that all of the chromista may have developed from an independent evolutionary line from a common ancestor of plants, animals, and fungi. And thus the new kingdom of chromista was born. Even though there is not complete agreement on how all of the chromists are interrelated, new research is being conducted which may explain the interrelationship between them. Green algae is very diverse.
There are more than 7,000 species of green algae, and they grow in very diverse habitats. They contain two forms of chlorophyll, capture light energy, and manufacture their own food. They are also mainly aquatic, but don't share a common relationship with the chromists or the rhodophyta organisms. Some of you may have seen green growth attached to rocks in the ocean. This may be sea lettuce. Both green kelp and lettuce are examples of green algae. Their sizes can be microscopic or giant, and they are very important in aquatic ecosystems. Kelp is a chromist, and in fact, coastlines of continents which are cool and temperate often have an abundance of kelp forests, which are important sources of food for marine and freshwater organisms. Chromists can occur in freshwater or saltwater. Some are planktonic and float near the water's surface, while others attach themselves to the bottom of the ocean and become so large they are referred to as forests. There are also many fossils associated with this group because of the ability of the organisms to secrete calcium carbonate, or lime, deposits. Because of the algae's ability to secrete the carbonate, some of this group are thought to be responsible for some coal and petroleum deposits. Red algae are red because of a pigment which absorbs blue light and reflects red light. They live at deeper depths than most algae because of their photosynthetic pigments. Most red algae live in tropical marine environments rather than in fresh water, but some do live in fresh water. Red algae are classified as rhodophyta and are important for different reasons. They are important in the formation of coral reefs because they secrete a shell of carbonate around themselves. Scientists aren't completely sure about how the organisms precipitate the calcium carbonate, but because they do and because fossils have resulted, it is believed that they may have an association with petroleum deposits. In some areas, the red algae, or coralline algae as they are referred to, have been known to contribute more to the composition of reef structure than coral does. In the South Pacific, giant clamshells have been found which contain a pink encrusting material on the outside of their shells. This material is an example of the calcium carbonate which has been deposited by red algae. Red algae can also be an important source of food. Nori is a red algae and is an important source of food for Asians. It has been cultivated in Japan for hundreds of years, but the industry started in the 1950s when a discovery was made about the different stages in the organism's lives. When it was discovered that one phase of the red algae's life cycle was considered an edible stage, cultivation of the organism for food began on a much larger scale. Nori has many benefits as a food source. First, it is easy to cultivate. Second, it is high in vitamin content. And third, it is high in protein content. The last colored algae I want to talk to you about today is the blue-green algae. Blue-green algae are classified as cyanobacteria. They are aquatic bacteria and make their own food. They get their name from a pigment which captures light for the process of photosynthesis. They are considered bacteria and are quite small, usually microscopic. Although they are usually unicellular, they often grow into colonies which are large enough to be seen. They are some of the oldest known fossils in the world and are important providers of nitrogen fertilizer used in bean and rice cultivation. Cyanobacteria live in plants and form the chloroplast with which plants make food. Some of the cyanobacteria are good food sources because they are high in protein and can be cultivated easily in ponds. In the U.S., these organisms are considered health foods, but in the ancient Aztec culture of Mexico, they were a dietary staple. While some of these algae are considered nutritious, others, such as pond scum, are known to be toxic to both humans and animals, and some can cause problems to those who come in contact with them. If you have ever been swimming and later developed swimmer's itch, you have probably encountered some blue-green algae which has caused your skin irritation. On that note, we will conclude today's lecture. See you next class!